2011 সালের আগে ওনার হরিশ মুখার্জির ব্যানার্জি পরিবারের সম্পত্তি কত ছিল, এখন কি আছে, এবং তাদের সম্পত্তির উৎস কি কি তাদের ব্যবসা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ জানে না। উনি কে 500টা টিম করলো, কটা টিম উনি করেছেন এইটা পশ্চিমবঙ্গবাসীকে জানানোর জন্য। এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। ডিএনএতে মেধাটা নেই, অথচ তার অনেক উঁচু উঁচু ডিগ্রি দেখা যায় স্যার। সে তো ধরো 1984 সালে আমরা দেয়াল লিখেছিলাম, আমার কাছে খবরের কাগজের একাধিক খবরের কাগজের ফার্স্ট পেজ কাটিং আছে। ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টরেটটা দেখা গেল পাওয়া গেছে নন এক্সিস্টেন্ট ইউএসের একটা ফেক ইউনিভার্সিটি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, যার জন্য নাকি উনি সভা করেন এখন, তখন উনি কোন দলে ছিলেন? ওনার তৃণমূল তখন কার গর্ভে ছিল? কি উদ্দেশ্যে ছিল? উনি নিজের দুর্নীতির সাম্রাজ্য, নিজের অগণতান্ত্রিক পদ্ধতিতে বিদেশি নাগরিক যারা ভারত বিদ্বেষী, ভারতের টুকরে হঙ্গে গ্যাংয়ের সঙ্গে কাজ করে, তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার বানিয়ে নিজের এবং তার পরিবারের দুর্নীতির কথা আঘাত করেছেন। উনি সরাসরি দায়ী করছেন এবং বলছেন যে এসআইআর করতে দেব না, তার মানে নির্বাচন কমিশনকে আমাদের যে জল মেশানো ভোটার লিস্ট আছে সেটা আমরা ঠিক করতে দেব না। মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী কে কেমন তিনি খুব ভালো করে জানেন এবং তিনি একটা বইও লিখবেন অবিলম্বে এবং সেই বইটি পরবর্তী বইমেলায় পাওয়া যাবে। কি বলবেন? বই লিখবেন, সেই বই লোকে পড়বে, কিভাবে বই লেখেন, কারা কারা বই কেনে, সরকারি পারচেস কতটা হয়, সেই বিষয়ে কমেন্ট না করে শুধু একটা কথাই বলি, উনি নাকি ছবি আঁকতেন, ওনার ছবি নাকি কোটি কোটি টাকায় বিক্রি হতো। দুজন এখনো অবধি জেল খাটতে থাকা আসামি, তারা নাকি দুজন ক্রেতা ছিল। তার পরবর্তীতে গত 10 বছরে ওনার কখানা ছবি বিক্রি হয়েছে সেটা একটু বলবেন? অনেক বই লিখেছেন, একটা কি কথাঞ্জলি লিখেছিলেন, যেটা যারা যারা পুরোটা পড়ার চেষ্টা করেছে তাদের স্নান হয়েছে রাঁচি একটি বিশেষ হাসপাতাল থেকে ধরে গোবড়ার সরকারি হাসপাতালের মধ্যে। উনি কিন্তু গণতান্ত্রিকতার দোহাই দিয়ে নিজের পরিবারের, আমি বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে যে আত্মপ্রচার এবং নিজের এবং পরিবার পারিবারিক দুর্নীতি ঢাকার চেষ্টা, পশ্চিমবঙ্গকে উনি যে রসাতলে পাঠিয়েছেন তার জন্য তো বহু তথ্য আছে, বহু জায়গায় বহু কিছু দেওয়া আছে, সেগুলো নিয়ে কিছু লিখুন না। স্যার, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেটি ছিল এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের যে সভাপতি, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সে বলছে এসআইআর আসলে গণতন্ত্রের গণধর্ষণ। কি বলবেন? আসলে এইসব তৃণমূলে তো মমতা ব্যানার্জির ছানাপোনা, তো তারা কোনটাকে গণতন্ত্র বলে আর কোনটাকে কি বলে গণধর্ষণ বলে। আসলে ওরা তো গণধর্ষণে অভ্যস্ত, সেটা তো মমতা ব্যানার্জির বিভিন্ন ওই সব ছাত্র ইত্যাদি, কি একটা মনোজিৎ নাকি কি, তো তোমার ওই ল কলেজের এক ছাত্রীকে কি করেছিল। আসলে গণধর্ষণটা ওদের কাছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে মহিলাদের সম্মান জানানো, ও হয়তো সেইভাবেই গণধর্ষণ কথাটাকে ব্যবহার করেছে। স্যার, মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে হাজরার মোড়ে নাকি তাকে এমন মারা হয়েছে তার মাথায় 46টা সেলাই আছে। দেখো, কোথায় সেলাই থাকে, কাপড় চোপড়ের স্টিচ নাকি মাথায়, সেই বুদ্ধিটাও তো ওনার নেই। উনি তো একটি মানুষের বাচ্চার জন্মের পরে 150 কেজি ওজন হয় বলেছিলেন। তারপরে তো আরও অনেক কিছুই উনি বলেছেন যেগুলো মানে হাস্যরসিকতায় পরিণত হয়েছে সারা পৃথিবী জুড়ে। সুতরাং এরকম একটি অশিক্ষিত মিথ্যেবাদী মহিলা কি বললো না বললো কি যায় আসে, এগুলো হাসির খোরাক। মুখ্যমন্ত্রী বলছেন যে তার নাকি হাতের একটা হার আলনা সেটি মিসিং নেই। ওনার দেহের একটি জিনিসই মিসিং, সেটা হচ্ছে আমরা ভারতীয় ঐতিহ্য অনুসারে যাকে হৃদয় বলি, সেই জিনিসটা ওনার নেই। এখন হাড় মানুষের কটা থাকে, ওনার হয়তো একটা হাড় বেশি ছিল, হ্যাঁ, সেই একটা হাড় হয়তো খসে গেছে। ওনার হাঁটা চলা, ফুটবল খেলা ইত্যাদি দেখে তো মনে হয় না
যে ওনার দেহের হাড় নেই। হাড় না থাকলে তার রিপ্লেসমেন্ট কিভাবে করে, উনি তো কি বলে ওই তোমার স্বাস্থ্যমন্ত্রীও বটে। কোনো একজন হাড়ের ডাক্তারকে জিজ্ঞেস করে জেনে নিন। আমি এমন একজন অন্তত হাড়ের ডাক্তার জানি, তিনি মমতা ব্যানার্জির খুব ন্যাওটা এবং মমতা ব্যানার্জি খুব বিশ্বাস করেন তাকে। তো তার কাছ থেকে জেনে নিক যে হাড় না থাকলে কি হয় বডিতে এবং কি করা যায়। তার আগে এই সব তোমার এমন হাস্যরসাত্মক বিবৃতি দেওয়ার তো কোনো মানে হয় না। স্যার, মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী কে কেমন তিনি খুব ভালো করে জানেন এবং তিনি একটা বইও লিখবেন অবিলম্বে এবং সেই বইটি পরবর্তী বইমেলায় পাওয়া যাবে, কি বলবেন? আমি এর সম্পর্কে একটি কথাই বলতে পারি, উনি তো অনেক বই লিখেছেন। একটা কি কথাঞ্জলি লিখেছিলেন, যেটা যারা যারা পুরোটা পড়ার চেষ্টা করেছে তাদের স্নান হয়েছে রাঁচি একটি বিশেষ হাসপাতাল থেকে ধরে গোবড়ার সরকারি হাসপাতালের মধ্যে। আর একটা কথা তোমাকে বলি যে উনি বই লিখবেন, সেই বই লোকে পড়বে, কিভাবে বই লেখেন, কারা কারা বই কেনে, সরকারি পারচেস কতটা হয়, সেই বিষয়ে কমেন্ট না করে শুধু একটা কথাই বলি, উনি নাকি ছবি আঁকতেন, ওনার ছবি নাকি কোটি কোটি টাকায় বিক্রি হতো। দুজন এখনও অবধি জেল খাটতে থাকা আসামি, তারা নাকি দুজন ক্রেতা ছিল। তার পরবর্তীতে গত 10 বছরে ওনার কখানা ছবি বিক্রি হয়েছে সেটা একটু বলবেন? বই তো যে কেউ লিখতেই পারে। আমি ঘসঘস করে লিখে ফেললাম বই, তারপরে সে খাতাটা বাঁধিয়ে রেখে দিলাম, বই তৈরি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু উনি কি বই লিখবেন, কি করবেন না করবেন, আত্মপ্রচার এবং নিজের এবং পারিবারিক দুর্নীতি ঢাকার চেষ্টা, পশ্চিমবঙ্গকে উনি যে রসাতলে পাঠিয়েছেন তার জন্য তো বহু তথ্য আছে, বহু জায়গায় বহু কিছু দেওয়া আছে, সেগুলো নিয়ে কিছু লিখুন না, তাহলে বুঝবো মুরদ। স্যার, তিনি আরও বলেছেন যে বিজেপি এবং তার বন্ধু বাম রাম সাম জগাই গদাই মাধাই, কি বলবেন এই প্রসঙ্গে? দেখো, এটা তো সকলেই জানে যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী এবং তিনি হচ্ছেন ইন্ডি জোটের পিন্ডি চটকানো যে শরিক দলগুলো হয়েছে তাতে রাহুল গান্ধীর নেতৃত্বে যে দলগুলো আছে তার মধ্যে তৃণমূল অন্যতম, এবং তিনি সেখানে তার প্রতিনিধি পাঠিয়েছেন। নিজেও যখন ফরমেশন হয়েছিল সকলের সঙ্গে হাত ধরাধরি করে, তার মধ্যে সিপিএমের সীতারাম ইয়েচুরি ছিল, রাহুল গান্ধী ছিল, তার মাও ছিল। তো এই সবের পরে উনি যেগুলো বলেন তাতে উনি মনে করেন যে সামনে ওনার যে শ্রোতারা আছে সকলেই ওনার তুলনায়ও অশিক্ষিত। উনি তো বলেছিলেন যে একটা মানব শিশু জন্মালে পরে 150 কেজি ওজন হয়। তো কোন মানব শিশুর 150 কেজি ওজন হয় বা কোন মানবের 150 কেজি ওজন হয় সেটা উনিই জানেন ভালোভাবে। তুমি তো এইসব পাগলের মতো যে কথাগুলো বললেন, এগুলো তো কোনো মস্তিষ্কের সুস্থতার লক্ষণ নয়। স্যার, মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে 500টি টিম তৈরি করেছে বা দল গঠন করেছে বিজেপি, বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে এবং তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করছে, এবং একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন সকলকে যে কেউ যেন কোনো নথি বা ডিটেলস যেন তাদেরকে না দেয়, কি বলবেন? শোনো, একটা কথা তোমাকে বলি, উনি বুঝে গেছেন যে এসআইআর যেটা নির্বাচন কমিশন করছে, বিজেপি করছে না, সেই বোধটা থাকতে গেলে যতটা শিক্ষার প্রয়োজন ওনার সে শিক্ষাটা নেই, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে উনি এটা গুলিয়ে ফেলেছেন, আর নিজের মৌরুষি পাট্টা এবং দুর্নীতির সম্রাজ্ঞী দুর্নীতিরাজ হারানোর ভয়ে এইসব উল্টোপাল্টা কথা বলছেন। এসআইআর এর আগে 10 বার হয়ে গেছে। জওহরলাল নেহেরু যে দলের থেকে প্রথম স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি কিন্তু সেই দলেরই অংশ ছিলেন এবং তারই অপভ্রংশের নাম হচ্ছে তৃণমূল। উনি অবশ্য তৃণমূল বলেন না, নিজের দলকে বলেন তৃণমূল। তো সে জাগে তো উনি যে এই যে কে কি করছে, 500টা টিম করেছে না 499টা টিম করেছে না 501টা টিম করেছে, এই সব অন্যের ঘরের হাড়ির খবর কোন মহিলারা রাখে বলো তো? উনি কি দেশ শাসন করুন, রাজ্য শাসন করুন, তাহলে রাজ্যের যদি সুশাসন হয় তাহলে রাজ্যের মানুষ একটু রক্ষা পাবে। তার বদলে উনি নিজের দুর্নীতির সাম্রাজ্য, নিজের অগণতান্ত্রিক পদ্ধতিতে বিদেশি নাগরিক যারা ভারত বিদ্বেষী, ভারতের টুকরে হঙ্গে গ্যাংয়ের সঙ্গে কাজ করে,
তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার বানিয়ে নিজের এবং তার পরিবারের দুর্নীতির কথা আমি ওপেনলি বলছি। উনি এই যে কাজগুলো করছেন, প্রথমত হচ্ছে উনি গণতান্ত্রিকতার বিরুদ্ধে আঘাত করেছেন। উনি সরাসরি দায়ী করছেন এবং বলছেন যে এসআইআর করতে দেব না, তার মানে নির্বাচন কমিশনকে আমাদের যে জল মেশানো ভোটার লিস্ট আছে সেটা আমরা ঠিক করতে দেব না। এই করাটার অধিকার ওনাকে কে দিল? সংবিধান অনুযায়ী উনি ইলেক্টেড মুখ্যমন্ত্রী হলেও এটা করতে পারেন না। সুতরাং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এবং একটা জিনিস দেখো, ওনার দলের যারা পোড় খাওয়া রাজনৈতিক নেতৃত্ব তারাও আস্তে আস্তে ওনার বক্তব্য থেকে কিন্তু সরে যাচ্ছেন। তোমরা বুঝতেই পারছো যে ফুল রাশেস ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট। উনি যেদিকে নিজেকে নিয়ে যাচ্ছেন তাতে এক্সপোজড হয়ে যাচ্ছে যে উনি জেহাদিদের হাতে তামাক খেয়ে জেহাদিদের দ্বারা পাম্পড আপ একজন নেত্রী, যিনি ভারতবর্ষকে ধ্বংস করার এবং বাংলাস্তানের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে দেওয়ার যে বৃহত্তর একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ভাগিদার হচ্ছেন। উনি নিজের ভাষাকে সংযত করুন, নিজের কথাবার্তাকে সংযত করুন, না হলে কিন্তু এক সময় না এক সময় ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ভারত সরকারকে হস্তক্ষেপ করতেই হবে। উনি কিন্তু গণতান্ত্রিকতার দোহাই দিয়ে নিজের পরিবারের, আমি বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে, যে 2011 সালের আগে ওনার হরিশ মুখার্জির ব্যানার্জি পরিবারের সম্পত্তি কত ছিল, এখন কি আছে, এবং তাদের সম্পত্তির উৎস কি কি তাদের ব্যবসা, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ জানে না। উনি কে 500টা টিম করলো, কটা টিম উনি করেছেন এইটা পশ্চিমবঙ্গবাসীকে জানানোর জন্য। এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার এগুলো জানার, এগুলো তিনি বলেন না। তিনি তার ক্যাবিনেটের অর্ধেক মন্ত্রী জেলে যায়, যখনই তাদের কোনো সংস্থা ধরে তখনই তারা অসুস্থ হয়ে পড়ে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কোনো একটা কি বলে হাসপাতালে গিয়ে 5 স্টার হোটেলের ফেসিলিটি নেন। এগুলো কি গণতান্ত্রিকতা? না গণতন্ত্রের গণধর্ষণ একেই বলে। ওনার যে ওই ছেলেটি বলেছে বলে, সে কে তো অনেক রকম এরকম আছে, আমি সেগুলো জানি না, নামগুলো জানতেও চাই না। তো গণধর্ষণ তো যদি করে থাকে তাহলে ওনার দলবল পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে গণধর্ষণ করছেন। একটা নিরপেক্ষ সংস্থা স্যার নির্বাচন কমিশন, এবং সেই নিরপেক্ষতাকে ছিন্ন করে তিনি বলছেন প্রত্যেক মঞ্চ থেকে গিয়েই যে একটা মিষ্টি হুমকি, যে 3 মাস ভোট হবে, তারপরে কিন্তু আপনাদের রাজ্যেই কর্মদক্ষ হিসেবে থাকতে হবে। এবং তিনি গতকালও ওই মঞ্চ থেকে বললেন যে আপনারা বিজেপির লালিপপ গ্রহণ করছেন বা বিজেপির লালিপপ খাচ্ছেন। কি বলবেন? এখানে আমার ওনাকে প্রশ্ন, যে উনি যা বললেন, ওনার যে কাজকর্ম, তাতে তো মনে হচ্ছে উনি দেশ ভাঙার, ভারতবর্ষকে ভাঙার, আমাদের দুদিকের দুটো ইসলামী রাষ্ট্রের কিছু নেতৃত্ব যেভাবে কাজ করছে, তাদের হাতে তামাক খাচ্ছেন না সেটা উনি, সেই লালিপপ যে উনি খাচ্ছেন না সেটা উনি প্রমাণ করুন। ওনার কিন্তু পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষকে ভাঙার বা নির্বাচন কমিশনকে অস্বীকার করার কোনো রকম প্রচেষ্টাকে ভারত সরকার কেন, নির্বাচন কমিশন কিভাবে নেয় সেটা আগে দেখুন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি আপনার বাবাকে অস্বীকার করেন তাহলে আপনাকে যে সন্তান আমাদের সংস্কৃতি অনুযায়ী বলা হয় সে তাকে জারজ সন্তান বলা হয়। আজকে ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনে যে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, এবং তুমি যেটা বললে যে স্বাধীন সংস্থা, যার কাজে কিন্তু ওনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না, ভারত সরকার তো প্রশ্ন তো তারপর, সেই জায়গাতে উনি তাকে চ্যালেঞ্জ করছেন, তাকে অস্বীকার করছেন, তার কাজে বাধা দিচ্ছেন, তাহলে ওনার যে গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক জন্ম হয়েছে যেখানে, সেই জন্মের জন্মদাতা যে বাবা, তাকে তো উনি অস্বীকার করছেন। তাহলে উনি গণতন্ত্রের কি ধরনের সন্তান উনি নিজেই ঠিক করুন। স্যার তিনি আরও মেধা নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি মেধা নিয়ে কথা বললেও আমাদের যে বাংলার মেধা হিন্দল, তারই প্রশাসন দ্বারা নিগ্রহ হলো, বা একটা বিমানবন্দর থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল, তাকে অসম্মানের মধ্যে ফেলা হলো। এই প্রসঙ্গে কি বলবেন? দেখো, মেধার অনেক রকম গ্রেডেশন আছে, উচ্চ মেধা, মধ্য মেধা, নিম্ন মেধা আর মেধাহীন। মেধাহীন ছাড়া কে বলতে পারে
যে পশ্চিমবঙ্গে আমার শাসনে আমি 200টা আইআইটি খুলে দিয়েছি। ভারতবর্ষে কটা আইআইটি আছে? আইআইটি আইটিআই এর তফাৎ যিনি জানেন না, তিনি মেধাটা কি করে বুঝবেন? মেধাই তো তার কাছে অশ্রুতপূর্ব, তার ডিএনএতে মেধাটা নেই। অথচ তার অনেক উঁচু উঁচু ডিগ্রি দেখা যায় স্যার। সে তো ধরো 1984 সালে আমরা দেয়াল লিখেছিলাম, আমার কাছে খবরের কাগজের একাধিক খবরের কাগজের ফার্স্ট পেজ কাটিং আছে, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। ডক্টরেটটা দেখা গেল পাওয়া গেছে নন এক্সিস্টেন্ট ইউএসের একটা ফেক ইউনিভার্সিটি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। তা ওনার শিক্ষা দীক্ষা কীভাবে হয়েছে আমাকে মুখ খুলতে বলো না, আমারও তো বয়স হলো। তো মমতা ব্যানার্জির থেকে আমি বয়সে অফিসিয়ালি বড় ছোট নই, তো কাজেই ও ব্যাপারে মুখ খুলিও না। আর আমি কারুকে বিরোধাবেল আঘাত করতে চাই না। আমি জানি উনি কিভাবে কি ডিগ্রি পেয়েছেন। ওনার কথাটা তো বললাম যে উনি তো 200 আইআইটি খুলে দিয়েছেন ভারতবর্ষে। উনি দেখান দেখে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ ছেড়ে দাও, যে 200 আইআইটি উনি কোথায় কোথায় খুলেছেন। স্যার একদম আমার শেষ প্রশ্ন, গতকাল তিনি বলেছেন 1946-এর আগে বিজেপি কোথায় ছিল, ভারত স্বাধীনের সময় বিজেপি কোথায় ছিল, কি বলবেন? দেখো, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যে ইভলিউশন হয় সে বোধটা তো ওনার নেই। ওই যে বললাম মেধাহীন ব্যক্তি। আমি একটা প্রশ্ন করতে চাই, 1998 সালের আগে তৃণমূল আমরা বলি, উনি বলেন তৃণমূল, সেই ওনার তৃণমূল দলটা কার গর্ভস্রাবে ছিল, তৈরি হয়েছিল? কংগ্রেসের থেকে। উনি 21শে জুলাই মঞ্চ থেকে 21শে জুলাইয়ের কথা বলেন। 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, যার জন্য নাকি উনি সভা করেন এখন, তখন উনি কোন দলে ছিলেন? ওনার তৃণমূল তখন কার গর্ভে ছিল, কি উদ্দেশ্যে ছিল? আরেকটা কথা বলি, সেই 21শে জুলাইয়ের যে ঘোষিত যে প্রধান যে কালপ্রিট, যে গুলি চালানোর নাকি নির্দেশ যার প্ররোচনায় হয়েছিল, সেই তখনকার কি বলে তোমার এই আমাদের রাজ্যের সেক্রেটারি, সেই ভদ্রলোককে উনি কিন্তু ওনার ক্যাবিনেটে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী বানান। কাজেই এই মিথ্যাচারী মহিলা, যার ডিএনএতে সত্য কথা বলাটা নেই, তিনি এইসব উল্টোপাল্টা বলে যাবেন। আর ইতিহাস, উনি তো ইতিহাস কিছু জানেন বলে মনে হয় না। ইসলামিক হিস্ট্রিতে উনি নাকি এমএ করেছেন। এখন উনি জানেন না যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ওই সময়ে ওনার বিশেষ যে ঐকান্তিক ইচ্ছে এই ইসলামিক হিস্ট্রি কোর্সটা চালু হয়। কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে এই বিজেপির কী সম্পর্ক, বিজেপি শ্যামাপ্রসাদকে কী চোখে দেখে, সেটা তো উনি জানেন না। সেটা জানতে গেলেও যেটুকু সময় দরকার, সেইটুকু সময়ের আগে নিজের দলবল নিয়ে আরও কী করে কোথায় কোথায় কীভাবে কি সম্পত্তি বাড়ানো যায়, সরকারি এক্সচেকার খরচ করে কিভাবে আরও পশ্চিমবঙ্গ মানুষকে দুর্দশায় ফেলা যায়, সেগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করেন। লেখাপড়া তো করলে পরে এই অবস্থা হতো না, আর এসব কথাবার্তা হতো না।